ছাত্রছাত্রীরা, নতুন টেস্ট পেপার চলে এসেছে আমাদের কাছে এবং আজ আমরা নতুন টেস্ট পেপারের একটা পেজ নিয়ে এসেছি। ম্যাক্সিমাম কোশ্চেনগুলোকে আমরা করেছি ফিজিক্যাল, অর্গানিক, ইনঅর্গানিক, স্পেশালি কোনো একটাকে আমরা নিয়ে করিনি, আলোচনাটা আমরা করিনি। আমরা অর্গানিক, ইনঅর্গানিক, ফিজিক্যাল তিনটা একসঙ্গে করে কম্বাইন করেছি এবং প্রত্যেকটা কোশ্চেনের উত্তর আমরা এখানে ম্যাথগুলো করে দিয়েছি এবং বাকি যে কোশ্চেনের উত্তরগুলো অর্গানিকগুলো আমরা সলভ করে দিয়েছি। ফিজিক্যালের অঙ্ক ব্যাখ্যামূলক কোশ্চেন লিখে দিয়েছি আর ইনঅর্গানিক কেমিস্ট্রিও আমরা ব্যাখ্যা করেছি। চলো আমরা দেখে নেই। সায়েন্স 220 পেজ, খুব ভালো পেজ এটা। আমরা একটু দেখব, পারলে হাতে হাতে করে নেব। তাতে কি হবে, প্র্যাকটিস পড়া একসঙ্গে দুটো হয়ে যাবে। চলো কোশ্চেন দিয়েছি, দেখো 4 দাগে এ থেকে আমরা শুরু করেছি। বলেছি সিলভার কেলাস এফসিসি প্রকৃতির, একক কোষের কিনারা দৈর্ঘ্য 409 পিকোমিটার। সিলভারের ব্যাসার্ধ কত? সচরাচর আমরা বলে দিই যে আমরা এফসিসি ক্লাসের ক্ষেত্রে আমরা কি জানি না, এফসিসি ক্লাস আমাদের দেওয়া আছে, বলে দিয়েছে এফসিসি প্রকৃতির ক্লাস। তাহলে এফসিসি ক্লাসের ক্ষেত্রে আমরা কি জানি, আর সমান a বাই 2√2, যেখানে এ কি, এ বলেছে একক কোষের কিনারা দৈর্ঘ্য আর আর সিলভার কণার ব্যাসার্ধ। আমাদের কি সাপ্লাই করা আছে না, সাপ্লাই করা আছে এ সমান 409 পিকোমিটার। 409 পিকোমিটার আমাদের কিনারা দৈর্ঘ্য সাপ্লাই করেছে না। 409 পিকোমিটার থেকে আমরা মিটারে ট্রান্সফার করলাম, অর্থাৎ 409কে 10⁻⁻12 দিয়ে মাল্টিপ্লাই করে মিটারে ট্রান্সফার করলাম। তবে আর কত হবে, দেখো আর এর জায়গায় আমরা ভ্যালু বসিয়ে দিলাম। আর সমান এর জায়গায় ভ্যালুটা পুট করলাম 409 10⁻12 বাই 2√2, ইউনিট হচ্ছে আমাদের মিটার। সেখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমাদের যা উত্তর আসে 144.603 10⁻12, 144.603 10⁻12 মিটার। প্রত্যেকটা অঙ্ক করার পর আমাদের লিখে দিতে হবে, ফিনিশিং দিতে হবে। ফিনিশিং কি করে দেবো না, অতএব সিলভারের ব্যাসার্ধ 144.603 10⁻12 মিটার। একক লেখা অবশ্যই জরুরি। একক না লিখলে বা ফিনিশিং যদি আমরা না করি, তখন যে পরীক্ষক যে খাতা কাটবে সে কিন্তু নম্বর কাটতে পারে, ওর জন্য নম্বর সেখানে থাকে। তাই একক আমরা যথাসাধ্য লেখার চেষ্টা করব এবং ফিনিশিং করে দেওয়ার আসার চেষ্টা করব। ফিনিশ করতে হবে শেষে, অতএব দিয়ে তার উত্তর কমপ্লিট করা হলো। দেখো আমরা বুঝতে পেরে গেলাম এফসিসি ক্লাস দেওয়া আছে, কিনারা দৈর্ঘ্য দেওয়া আছে। এফসিসি ক্লাসের ক্ষেত্রে আমরা জানি আর সমান a বাই 2√2। ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। পরে কি বলেছে দেখো, যে ফেরোম্যাগনেটিক পদার্থ কাকে বলে। বলছে যেসব পদার্থ চুম্বক দ্বারা তীব্রভাবে আকৃষ্ট হয় এবং চৌম্বক ক্ষেত্র প্রত্যাহার করে নিলেও পদার্থগুলি চুম্বকত্ব বজায় থাকে। অর্থাৎ যে কি করে, যেসব পদার্থ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় এবং চৌম্বক ক্ষেত্র যদি সেখান থেকে প্রত্যাহার করে নেওয়া হয়, তখন পদার্থগুলির চুম্বকত্ব বজায় থাকে, তাদেরকে ফেরোম্যাগনেটিক পদার্থ বলে। যেমন কি আয়রন, নিকেল, কোবাল্ট, CrO2, ক্রোমিয়াম ডাইঅক্সাইড। আর একটা এখানে আমরা স্পাইনালের মতো স্ট্রাকচার পেয়েছি Cu2Mn(Sn), অর্থাৎ এটা এক ধরনের ওই সংকর ধাতু স্টাইলের। আমাদের যদি এটা নাও মনে থাকে, আমরা আয়রন, নিকেল, কোবাল্ট এই তিনটে আমরা মনে রাখব।
চারের দাগের বি এর কোশ্চেন, তাহলে এর কোশ্চেন আমাদের কমপ্লিট হয়ে গেল। চারের দাগে বিতে আমাদের কি বলা আছে না, চারের দাগে বিতে বলা আছে 25°C উষ্ণতায় জলের বাষ্পচাপ 23.55 mmHg। 100 গ্রাম জলে 6 গ্রাম ইউরিয়া দ্রবীভূত করলে ওই দ্রবণের বাষ্পচাপ কত? তাহলে কি দেওয়া আছে আমাদের, 25°C উষ্ণতায় জলের বাষ্পচাপ দেওয়া আছে 23.55 mmHg। 100 গ্রাম জলে 6 গ্রাম ইউরিয়া যোগ করলে ওই দ্রবণের বাষ্পচাপ কত হবে? দেখো আমাদের আপেক্ষিক বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্ট ছিল, এটা একটা কলিগেটিভ প্রপার্টি। কলিগেটিভ প্রপার্টিতে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সংক্রান্ত রাউল্টের সূত্র আমাদেরকে কি বলেছিল না, রাউল্ট বলেছিল আমাদেরকে P0 মাইনাস পি বাই P0 সমান x2 সমান কি হয় N2 বাই N1 প্লাস N2। সেখান থেকে আমরা লিখছি কি P0 মাইনাস পি বাই P0 সমান N2 মানে W2 বাই M2, N1 মানে W1 বাই M1, N2 মানে W2 বাই M2। P0 মানে কি জলের বাষ্পচাপ, P দ্রবণের বাষ্পচাপ, W2 দ্রাবের ওজন, M2 দ্রাবের আণবিক ভর, W1 দ্রাবকের ওজন, M1 দ্রাবকের আণবিক ভর। অর্থাৎ যদি আমরা একটা দ্রাব আর দ্রাবক, দ্রাব আর দ্রাবক দুটো কথা আমাদের এখানে। দ্রাব, দ্রাব কথার অর্থ হচ্ছে সলিউট, SOLUTE, সলিউট, আর দ্রাবক সলভ্যান্ট। যখন আমরা ছোট ছিলাম, আজ থেকে 5-7 বছর 10 বছর আগে বা আরেকটু আগে যদি আমরা ফিরে যাই, যখন আমাদের বাড়িতে কোনো আত্মীয় আসতো বা কোনো টিউশন টিচার যখন আমাদের বাড়িতে আসতো, তখন আমরা কি করতাম, একটা গ্লাস করে তাতে জল নিতাম, একটু চিনি দিতাম, সামান্য লেবু আর একটু নুন দিতাম, তাতে লেবু দিতাম, পাতি লেবু দিয়ে শরবত বানিয়ে আমরা স্যারকে দিতাম। তাহলে যখন আমরা শরবত বানালাম, সেখানে সলভেন্ট দ্রাবক, দ্রাবক কে হলো না, ওখানে দ্রাবক হলো ওয়াটার, তার পরিমাণ অনেক বেশি। সলিউট যদি আমরা কনসিডার করি, দ্রাবক সলিউট বলতে চিনি, নুন, এগুলোকে আমরা সলিউট বলবো। আচ্ছা, তাহলে এখানে বলা আছে কি না, জলের বাষ্পচাপ দেওয়া আছে 23.55 mmHg। বলছে 100 গ্রাম জলে 6 গ্রাম ইউরিয়া দ্রবীভূত করা হলো। তাহলে এখানে জল হলো দ্রাবক, ইউরিয়া দ্রাবক। তাহলে ইউরিয়ার ওজন কত, 6 গ্রাম। দেখো ইউরিয়ার ওজন আমাদের এখানে W2 6 গ্রাম আমাদের বলা আছে, তার আণবিক ভর আমরা বের করেছি, ইউরিয়ার সংকেত এটা CONH2 সেখান থেকে আমরা ইউরিয়ার আণবিক ভর বের করেছি। দেখো কার্বন একটা আছে, কার্বনের 12 হয়, নাইট্রোজেন দুটো আছে, নাইট্রোজেনের 14 করে হয়, তাহলে 14 × 2 28। অক্সিজেন একটা আছে, অক্সিজেনের 16, আর হাইড্রোজেন 4টা আছে, 1 × 4 = 4 = 60। আমরা নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে গিয়ে কি দেখবো, ওটা যখন আমরা নেক্সট পেজে যাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি আমাদের W1 এর মান দেওয়া আছে 100 গ্রাম। ওয়াটার বলা হয়েছিল, ওয়াটারের আণবিক ভর 16 + 2 = 18 পেয়ে গেলাম। আমরা ফর্মুলাতে গিয়ে বসাচ্ছি P0 মাইনাস পি বাই P0 সমান W2 বাই M2 ডিভাইডেড বাই W1 বাই M1 প্লাস W2 বাই M2।
আমাদের বের করতে হবে কি, সবই আমাদের ভ্যালু সাপ্লাই করা আছে, আমাদের সেখান থেকে বের করতে হবে পি এর ভ্যালু। দেখো 23.55 বাই 23.55 সমান W2 ভ্যালু 6 বাই 16 আর 100 বাই 18 6 বাই 60। সেখান থেকে আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন পরে আমরা ক্যালকুলেশন পোর্শন দেখতে পাচ্ছি, জাস্ট সহজ করে ক্যালকুলেশন আমরা করে রেখেছি। আর এই যে পোর্শনটা যেটা আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা ভাগ করে দিয়েছি, 0.1 হয়েছে, নিচে দুটোকে ভাগ করে দিয়ে একটা 5.55 আর একটা 0.1 যোগ করে দিয়ে আমরা এটা পেয়েছি। এবার জাস্ট আমরা কোনাকুনি গুণ করে দিয়েছি, কোনাকুনি গুণ করতে দেখো আমরা এটা পাচ্ছি, এটা পাচ্ছি, এটা পাচ্ছি। তাকে আমরা কি করছি, এদিক ওদিক করে সংখ্যাগুলোকে যোগ করেছি আর পিটাকে একদিকে নিয়ে এসেছি, দিয়ে 130.820025 তাকে 5.655 দিয়ে ভাগ করতে 23.13355 অর্থাৎ দ্রবণের বাষ্পচাপ আমরা পেলাম। দেখো আমরা এই চ্যাপ্টারে একটা কোশ্চেন আমাদের হয়, দেখো যে পিওর যে সলভেন্ট তার বাষ্পচাপ বেশি হয়। দেখো পিওর সলভেন্ট আমাদের এখানে ওয়াটার, তার বাষ্পচাপ 23.55 আর দ্রবণের বাষ্পচাপ 23.13355 অর্থাৎ দ্রবণের বাষ্পচাপ আমাদের কম। এবং শেষে ফিনিশিং আমরা দিয়ে রেখেছি, ফিনিশিংয়ে আমরা কি দিয়ে রেখেছি যে দ্রবণের বাষ্পচাপ 23.13355 mmH। বোঝা গেল সবার? নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে, দেখো ওখানে আমাদের একটা কোশ্চেন ছিল যে দ্রাবের যে সংযোজন মাত্রা হয়, সেই সংযোজন মাত্রা আর বিয়োজন মাত্রা আলফা দুটোর এক্সপ্রেশন আমাদেরকে চাইছিল। তো দুটোর এক্সপ্রেশন আমাদের কি হচ্ছে, সংযোজন মাত্রা যেটাকে আমরা বিটা দিয়ে প্রেজেন্ট করি, বিটা বিটা সমান i-1 বাই 1/n-1, যেখানে i হলো ভ্যান হোফ গুণক আর n দ্রাবের আয়ন বা অনুসংখ্যা। এটা হলো সংযোজন মাত্রা বিটার সঙ্গে i এর সম্পর্ক। আর বিয়োজন মাত্রা যদি আমরা ধরি, যেটার নাম হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন, আর বিটা হলো ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন। তার ডিগ্রি অফ ডিসোসিয়েশন আলফা, আলফা সমান i-1 বাই n-1। তাহলে i থেকে 1 বাদ দিতে হবে এবং n থেকে 1 বাদ দিতে হবে, তবে আমরা দ্রাবের সংযোজন মাত্রা এবং বিয়োজন মাত্রা দুটোর এক্সপ্রেশন আমরা দেখতে পেলাম। চারের দাগে সি এর কোশ্চেন। সি এর কোশ্চেন আমাদের কি বলেছে, দেখো যে লবণ সেতুর কাজ কি না। লবণ সেতু আমাদের কি করে বলেছে, লবণ সেতু দুটি অর্ধকোষের দ্রবণের মধ্যে সংযোগ স্থাপন করে। লবণ সেতু দুটি অর্ধকোষের দ্রবণের মধ্যে সংযোগ স্থাপন করে। অর্ধকোষ দুটি দ্রবণকে তড়িৎ নিরপেক্ষ থাকতে সাহায্য করে। আর লবণ সেতুর উপস্থিতিতে একটি অর্ধকোষের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ অন্য অর্ধকোষের দ্রবণের সঙ্গে মিশে যেতে পারে না। তাহলে কি হচ্ছে, লবণ সেতু আমাদের কতগুলো কাজ করছে দেখো। লবণ সেতু দুটো কোষের মধ্যে, দুটো যে অর্ধকোষ আছে সে তাদের মধ্যে কানেকশন করতে পারে, সংযোগ স্থাপন করতে পারে। দুটো অর্ধকোষের মধ্যে তড়িৎ নিরপেক্ষতা বজায় রাখতে পারে। আর একটা কি হয়, একটি অর্ধকোষের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ অপর অর্ধকোষের দ্রবণের সঙ্গে যাতে মিশে না যেতে পারে, তাই সেখানে লবণ সেতুও ব্যবহার করা হয়। দুটো লবণ সেতু দিয়ে যোগ করা থাকলে তাহলে একটি দ্রবণ আর একটি দ্রবণের সঙ্গে মিশতে পারবে না, সেটাও আমাদের লবণ সেতুর কাজ। পরে আমাদের কি দিয়েছে দেখো, অঙ্ক দিয়েছে এখানে।
বলেছে 25°C উষ্ণতায় 0.01 মোলার NaCl দ্রবণের রোধ 767 ওহম। কোষ ধ্রুবকের মান 1.005 সেন্টিমিটার ইনভার্স। দ্রবণের মোলার পরিবাহিতা কত? বলেছে 25°C উষ্ণতায় 0.01 মোলার NaCl দ্রবণের রোধ হয় 767 ওহম। কোষ ধ্রুবকের মান দেওয়া আছে 1.005 সেন্টিমিটার ইনভার্স। দ্রবণের মোলার পরিবাহিতা নির্ণয় করো। দেখো, আমরা সচরাচর কি জানি যে দ্রবণের মোলার পরিবাহিতা আগে বের করতে হবে। তো যদি মোলার পরিবাহিতা আমাদের বের করতে হয়, তাহলে ল্যামডা মোলার সমান আমরা কি জানি না, বলেছে ল্যামডা মোলার সমান কাপ্পা ইন্টু 10³/c, যেখানে কাপ্পা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, আর সি হলো গাঢ়ত্ব, আর ল্যামডা মোলার পরিবাহিতা। তাহলে ল্যামডা মোলার সমান কাপ্পা ইন্টু 10³/c, কাপ্পা আপেক্ষিক পরিবাহিতা, সি গাঢ়ত্ব। আমাদের কি সাপ্লাই করে আছে না, রোধ দেওয়া আছে, দ্রবণের রোধ দেওয়া আছে। রোধ দেওয়া আছে 767 ওহম, আর কোষ ধ্রুবক দেওয়া আছে L/A, কোষ ধ্রুবক 1.005 সেন্টিমিটার ইনভার্স। আমরা কি জানি না, আমরা অনেক কিছুই জানি। বলেছি আমরা জানি কাপ্পা সমান 1/r ইন্টু L/A। কাপ্পা সমান 1/r ইন্টু L/A। তাহলে 1/r ভ্যালু কত হচ্ছে, আর এর ভ্যালু 767। তাহলে 767 আমরা পেয়ে গেলাম ইন্টু 1.005। যদি আমরা ভ্যালুগুলো বসিয়ে দেই, দেখো ওহম ইনভার্স, সেন্টিমিটার ইনভার্স, কাপ্পার মান পেয়ে গেলাম। ল্যামডা মোলার কি হচ্ছে, অতএব ল্যামডা মোলার দেখো আমরা ভ্যালুগুলো সব সেখানে গিয়ে পুট করিয়েছি। আর সি এর ভ্যালু কত বলা আছে, 0.01 মোলার NaCl দ্রবণ। তাহলে সি এর ভ্যালু আমাদের বলে দেওয়া আছে, আমরা ভ্যালু পুট করিয়েছি, ক্যালকুলেশন করেছি। তাহলে আমরা কি পাচ্ছি, 131.02998 ওহম ইনভার্স সেন্টিমিটার স্কয়ার মোল ইনভার্স দিয়ে আমাদের এখানে অতএব ল্যামডা মোলারের ভ্যালু এত, এটা আমরা লিখব। বাকিটা ক্যালকুলেটরে সবাই আমরা এই মানগুলো ঠিকঠাক আছে কিনা একবার দেখে নেব। ক্যালকুলেটর ইউজ করব, এখন থেকে ক্যালকুলেটর চালানো প্র্যাকটিস করতে হবে, নাহলে পরীক্ষার হলে আমরা পারবো না। দেখো, ফিজিক্যালের পোর্শনটা আমাদের শেষ হয়ে গেল। আমরা ফিজিক্যালের অঙ্কগুলো দেখে নিলাম, দু একটা ডেফিনেশন ছিল, সেটাও আমরা করতে পারলাম। ইনঅর্গানিক চলে এসছে 4 দাগের এর অপশানে। ইনঅর্গানিক বলেছে পটাশিয়াম K2Cr2O7, পটাশিয়াম ডাইক্রোমেট এর জলীয় দ্রবণের পিএইচ কমালে হলুদ থেকে কমলা হয় কেন? K2Cr2O7 এর জলীয় দ্রবণের পিএইচ কমালে হলুদ থেকে কমলা হয় কেন? বলেছে K2Cr2O7 জলীয় দ্রবণে K+ এবং Cr2O7 আয়ন দ্বয় উৎপন্ন করে। K2Cr2O7 ও মিডিয়ামে গিয়ে ভেঙে কি উৎপন্ন করবে, K+ উৎপন্ন করবে এবং Cr2O7 আয়ন উৎপন্ন করবে। বলেছে যদিও Cr2O7 আয়নে DD স্থানান্তর ঘটে না। বলছি যদিও Cr2O7 আয়নে ডিডি স্থানান্তরণ ঘটে না, অর্থাৎ ডিডি স্থানান্তরণ ট্রানজিশন ওখানে সম্ভব নয়। কেন সম্ভব নয় না, যদি আমরা এর জারণ সংখ্যা বের করি, ক্রোমিয়ামের Cr2O7 এই যে আয়ন যেটা দেওয়া আছে, যদি আমরা ওখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করি,
ক্রোমিয়ামের জারণ সংখ্যা আমাদের হবে +6। +6 জারণ অবস্থা হলে ক্রোমিয়ামের ভ্যালেন্সিয়াল ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়? 3d5 4s1, 6টা ইলেকট্রন থাকে, অর্থাৎ তার জারণ সংখ্যা +6। অর্থাৎ যদি +6 হয়ে যায় তখন কি হবে না, ক্রোমিয়াম যদি +6 আমাদের হয়ে যায় তখন 3d0 সিস্টেম। 3d0 সিস্টেম হওয়ার কারণে Cr2O7 2- আয়নে DD ট্রানজিশন পসিবল হয় না। তাহলে কালার কেন দেখায়? বলছি কালার দেখানোর জন্য ওখানে লিগেন্ড টু মেটাল চার্জ ট্রান্সফারের মাধ্যমে Cr2O7 2- কমলা বর্ণ প্রদর্শন করে। বলেছি Cr2O7 2- আয়নে ডিডি ট্রানজিশন ঘটে না, কারণ ওখানে Cr2O7 2- আয়নে ক্রোমিয়াম +6 স্টেটে আছে। +6 স্টেটে থাকলে ক্রোমিয়াম 3d0 সিস্টেম হয়। 3d0 সিস্টেম হওয়ার কারণে ডিডি ট্রানজিশন সম্ভব হয় না। তবে কালার কেন দেখায় না, কালার দেখানোর কারণ হচ্ছে লিগেন্ড থেকে মেটাল চার্জ ট্রান্সফারের মাধ্যমে Cr2O7 2- কমলা বর্ণ প্রদর্শন করে। বলছি Cr4 2- আয়ন ক্রোমেট আয়ন দ্রবণে লিগেন্ড থেকে ধাতু চার্জ স্থানান্তরণের মাধ্যমে হলুদ বর্ণ প্রদর্শন করে। বলেছে Cr4 2- আয়ন ক্রোমেট আয়ন, আর এটা হলো ড্রাই ক্রোমেট আয়ন। ডাই দুটো আছে, এখানে একটা আছে। বলেছে এই Cr4 2- আয়ন ক্রোমেট আয়ন দ্রবণে কি করে, লিগেন্ড থেকে ধাতু চার্জ ট্রান্সফার করে, এবং তখন কি হয় না, আমরা হলুদ বর্ণ দেখতে পাই। বলছে তাই K2Cr2O7 এর জলীয় দ্রবণ হলুদ বর্ণ দেখায়। কেন দেখায় না, Cr4 2- আয়ন ওই আয়নে মানে ওই আয়ন দ্রবণে থাকে এবং সেখানে লিগেন্ড থেকে ধাতু চার্জ ট্রান্সফারের জন্য হলুদ বর্ণ প্রদর্শন করে। বলেছি যদি ক্ষার দ্রবণ হয়, ক্ষার দ্রবণ হলে কি হবে না, ক্ষার দ্রবণে K2Cr2O7 K2CrO4 লবণ উৎপন্ন করে। তাহলে কোথায় না, ক্ষারীয় মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমেট পটাশিয়াম ক্রোমেট লবণে পরিণত হয়, আর সেই ক্রোমেট লবণ হলুদ বর্ণ ধারণ করে, কারণ সেখানে লিগেন্ড টু মেটাল চার্জ ট্রান্সফার হয়। সেই চার্জ ট্রান্সফারের কারণে ক্রোমেট লবণ হলুদ বর্ণ প্রদর্শন করে, তাই আমরা ওটাকে হলুদ দেখতে পাই। বলছে আবার পটাশিয়াম ক্রোমেট অ্যাসিড মাধ্যমে পটাশিয়াম ডাইক্রোমেট লবণ উৎপন্ন করে, তাই দ্রবণের বর্ণ কমলা হয়। তার মানে যখন আমাদের সিস্টেম হলুদ বর্ণ দেখাচ্ছে, সেখানে পটাশিয়াম ডাইক্রোমেট লবণ ক্ষারীয় মাধ্যমে আছে। ক্ষারীয় মাধ্যমে থাকার কারণে ও উৎপন্ন করে পটাশিয়াম ক্রোমেট। পটাশিয়াম ক্রোমেটে লিগেন্ড থেকে
মেটাল চার্জ ট্রান্সফারের কারণে আমরা হলুদ বর্ণ দেখতে পাই। আবার অ্যাসিড মাধ্যমে কি হয়? অ্যাসিড মাধ্যমে আমরা কি দেখতে পাবো না, অ্যাসিড মাধ্যমে পটাশিয়াম ক্রোমেট H2SO4 অর্থাৎ অ্যাসিড মাধ্যমেও যুক্ত হয়ে পটাশিয়াম ডাইক্রোমেট উৎপন্ন করে এবং তখন আমরা কমলা বর্ণ দেখতে পাবো। মনে রাখতে হবে শুধু একবার বেস মিডিয়ামে রিয়াকশান আর একবার অ্যাসিড মাধ্যমে রিয়াকশান, একদম এখানে সুন্দর করে গুছিয়ে আমরা ব্যাখ্যাটা করে রাখছি, জাস্ট দেখে নিতে হবে সবাইকে, মুখস্থ করে নেবো, একদম ছাড়বো না। নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে? বলছে HF আর ZR হ্যাফিনিয়াম ও জার্কোনিয়াম এর ধর্মের মিল দেখা যায় কেন? হ্যাফিনিয়াম ও জার্কোনিয়ামের ধর্মের মিল দেখা যায় কেন? বলছি জার্কোনিয়াম ZR 4s4d2 5s2, যার যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ পঞ্চম পর্যায়ে অবস্থান করে, এবং হ্যাফিনিয়াম যার যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস 4f14 5d2 6s2, ষষ্ঠ পর্যায়ে অবস্থান করে। দেখো আমরা জার্কোনিয়াম আর হ্যাফিনিয়াম কোথায় অবস্থান করে, কোন পর্যায়ে অবস্থান করে, সেটা আমরা কি করে জানতে পারবো না, সেটা জানতে গেলেই তাদের যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস আমাদের জানতে হবে। 4d2 5s2 আর হ্যাফিনিয়ামের বেলায় 4f14 5d2 6s2। বলছি ল্যান্থানাইড সংকোচনের জন্য কি হয় না, ল্যান্থানাইড সংকোচনের জন্য জার্কোনিয়াম, যার রেডিয়াস আমরা পাচ্ছি 1.60 অ্যাংস্ট্রম, আর হ্যাফিনিয়াম যার রেডিয়াস আমরা পাচ্ছি 1.59 অ্যাংস্ট্রম। অ্যাকচুয়ালি ঘটনা কি, যখন আমরা পঞ্চম থেকে ষষ্ঠ পর্যায়ে যাব তাহলে আমাদের কি দেখতে পাচ্ছি, আমরা এই যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার চেঞ্জ হচ্ছে, সাইজ বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার চেঞ্জ হওয়ার কারণে আকার বড় হওয়ার কথা ছিল, সেখানে আমরা দেখতে পাচ্ছি কি জার্কোনিয়ামের আকার বড়, হ্যাফিনিয়ামের আকার ছোট। না, এই ল্যান্থানাইড সংকোচনের কারণে এই ঘটনাটা ঘটছে। ল্যান্থানাইড সংকোচনের কারণে কি দেখা যাচ্ছে না, দুজনের পারমাণবিক ব্যাসার্ধ প্রায় সমান। ল্যান্থানাইড সংকোচনের কারণে দুজনের পারমাণবিক ব্যাসার্ধ সমান হওয়ার কারণে এরা ধর্মের মিল আমরা দেখতে পাবো। তবে আমাদের এদের ধর্মের কেন মিল দেখতে পাবো না, তাদের ধর্মের মিল দেখতে পাওয়ার কারণ হচ্ছে না, ল্যান্থানাইড সংকোচনের কারণে দুজনের পারমাণবিক ব্যাসার্ধ প্রায় সমান হয় এবং তাই আমরা ধর্মের মিল দেখতে পাই। চারের দাগে জি এর কোশ্চেন, একটা অর্গানিক কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা। এখানে একটা ইথার প্রস্তুত করতে বলেছে। দেখো ইথার, টারশিয়ারি বিউটাইল ইথাইল ইথার প্রস্তুত করতে বলেছে। বলেছি টারশিয়ারি বিউটাইল ইথাইল ইথার প্রস্তুতির জন্য আমরা কি কি নেব না, টারশিয়ারি বিউটাইল ইথোক্সাইডের সঙ্গে ইথাইল ক্লোরাইড এর বিক্রিয়া ঘটাতে হবে। কি দেখতে পাচ্ছি, টারশিয়ারি বিউটাইল ইথোক্সাইডের সঙ্গে ইথাইল ক্লোরাইডের বিক্রিয়া ঘটাতে হবে। বলছে ইহা উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতি নামে পরিচিত। অর্থাৎ উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতিতে আমরা ইথার প্রস্তুত করতে পারি এবং আমাদের যে ইথারের কথা ওরা বলে গেছে সেখানে টারশিয়ারি বিউটাইল ইথোক্সাইড আমরা ব্যবহার করব এবং ইথাইল ক্লোরাইড ব্যবহার করব। তবেই আমরা দেখতে পাচ্ছি কি এখানে SN2 রিয়াকশানের মাধ্যমে
SN2 রিয়াকশনের মাধ্যমে আমরা কি দেখতে পাবো না টারশিয়ারি বিউটাইল ইথাইল ইথার উৎপন্ন হবে। তবে আমরা টারশিয়ারি বিউটাইল ইথাইল ইথার প্রস্তুত করার জন্য উইলিয়ামসন সংশ্লেষণ আমরা ইউজ করব। ওই দেখি পরের অর্গানিক কোশ্চেন আমাদের দেওয়া আছে, দেখো খুবই পরিচিত রিয়াকশন, এবং সেখানে আমাদের দেওয়া আছে কি, এটা আমরা সবাই জানি, এটার নাম হলো ফেনল। ফেনল থেকে আমাদের উৎপন্ন করতে বলেছে স্যালিসালডিহাইড, এটার নাম হলো স্যালিসালডিহাইড। আর পরেরটা আমাদের আর একটা রিয়াকশন দিয়েছে ফেনল, সেখান থেকে আমাদের থ্যালিক অ্যানহাইড্রাইট দিয়েছে, সঙ্গে গাঢ় H2SO4 দিয়েছে। আমরা দেখে নেব এ আর বি দুজন কম্পাউন্ড বা দুটো কম্পাউন্ড কি হয়। দেখো ফেনল থেকে স্যালিসালডিহাইড যেটা উৎপন্ন করতে বলেছে, সেখানে আমরা NaOH ইউজ করি, ক্লোরোফর্ম ইউজ করি, আর তাকে অ্যাসিডিফাইড করতে হবে। অ্যাসিডিফাইড করলে আমরা স্যালিসালডিহাইড পাই, এবং রিয়াকশনের নাম যেটা রাখা হয়েছে নাম হলো রাইমার-টিমান রিয়াকশন। রাইমার-টিমান রিয়াকশন, ফেনল থেকে স্যালিসালডিহাইড NaOH CH Cl3 H3O+, রাইমার-টিমান রিয়াকশন। আর পরে দেখো বি যৌগ উৎপন্ন করতে বলেছে, এবং বি যৌগের নাম হলো ফেনলফথ্যালিন। আমরা যেই ফেনলফথ্যালিন ইন্ডিকেটর ইউজ করি, সেই ইন্ডিকেটর ফেনলের সঙ্গে যদি আমরা থ্যালিক অ্যানহাইড্রাইট গাঢ় H2SO4 মিশিয়ে উত্তপ্ত করি, তখন আমরা কি পাবো, ফেনলফথ্যালিন আমরা পাবো। চারের দাগে এইচ এর কোশ্চেন আমাদের কি বলেছে, দেখো যে একটা পার্থক্য লিখতে বলেছি। একদিকে আমরা দেখতে পাচ্ছি অ্যানিসোল, আর একদিকে দেখতে পাচ্ছি ইথানল। অ্যানিসোল আর ইথানলের মধ্যে পার্থক্য লিখতে বলেছি। সচরাচর আমরা কি জানি, ইথানল আয়োডোফর্ম পরীক্ষায় সাড়া দেয়, কারণ CH3CHOH গ্রুপ যে সমস্ত কম্পাউন্ডে আছে, যে সমস্ত কম্পাউন্ডের মধ্যে CH3CHOH গ্রুপ বর্তমান, তারা I2NaOH এর উপস্থিতিতে আয়োডোফর্ম বিক্রিয়ায় সাড়া দেয়। কিন্তু অ্যানিসোল আয়োডোফর্ম রিয়াকশন করতে পারবে না, কারণ সেখানে CH3CHOH গ্রুপ যে আমাদের অ্যাবসেন্ট অ্যানিসোলের মধ্যে, তাই অ্যানিসোল আয়োডোফর্ম রিয়াকশন করতে পারে না, কিন্তু ইথানল আয়োডোফর্ম রিয়াকশন করবে। একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, যে সব সময়ের জন্য আমরা যে বেস এখানে ইউজ করব, বেস যেন অবশ্যই স্ট্রং বেস হয়। উইক বেস যদি আমরা ইউজ করি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইউজ করলে তখন কিন্তু রিয়াকশন হবে না। ইথানলকে গাঢ় NaOH এবং Ki দ্রবণে দ্রবীভূত I2 দ্রবণ সহযোগে উত্তপ্ত করলে হলুদ বর্ণের আয়োডেক্সের গন্ধযুক্ত বা বিশিষ্ট গন্ধযুক্ত আয়োডোফর্ম উৎপন্ন হয়। দেখো CHI3 যেটা হলুদ বর্ণের হয়, হলুদ বর্ণের অধক্ষেপ পড়ে যাবে। কিন্তু উল্টো দিকে অ্যানিসোলকে সেম ট্রিটমেন্ট যদি আমরা করি, অ্যানিসোল কোনো রিয়াকশন করতে যাবে না।
পরেরটা কি বলেছে দেখো, পরেরটা বলছে ফ্রাইস বিক্রিয়ার উদাহরণ দিতে বলেছে। ফ্রাইস বিক্রিয়ার উদাহরণ দাও। দেখো ফ্রাইস বিক্রিয়ার উদাহরণ দেওয়ার জন্য আমরা কি ইউজ করেছি না, ফিনাইল অ্যাসিটেট। কম্পাউন্ডের নাম আমাদের কি না, ফিনাইল অ্যাসিটেট। ফিনাইল অ্যাসিটেট কি করেছে না, তাতে আমরা AlCl3 দেব আর জলীয় HCl দেব। AlCl3 জলীয় HCl দিলে আমাদের কি হবে, অর্থো হাইড্রোক্সি অ্যাসিটোফেনন, অর্থো হাইড্রোক্সি অ্যাসিটোফেনন এবং প্যারা হাইড্রোক্সি অ্যাসিটোফেনন দুটো আমাদের উৎপন্ন হবে। তাহলে আমাদের কি উৎপন্ন হবে, অর্থো হাইড্রোক্সি অ্যাসিটোফেনন এবং প্যারা হাইড্রোক্সি অ্যাসিটোফেনন আমাদের উৎপন্ন হবে। বলা আছে ফ্রাইস বিক্রিয়ার উদাহরণ দাও। ফিনাইল অ্যাসিটেট নিয়ে আমরা ফ্রাইস বিক্রিয়া করব এবং সেখানে অর্থো হাইড্রোক্সি অ্যাসিটোফেনন প্যারা হাইড্রোক্সি অ্যাসিটোফেনন দুটো আমরা পাব। অথবাতে দুটো কোশ্চেন দেওয়া আছে দেখো অর্গানিকের, অথবার কোশ্চেনগুলোও আমরা দেখে দেখে যাব। প্রথম কোশ্চেন বলা আছে N2+ শেল মাইনাস দ্রবণে দেখো এখানে অ্যালকালিন সলিউশন অফ বিটা ন্যাপথল। প্রথম কোশ্চেন বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, তাতে আমরা কি ইউজ করব না, অ্যালকালিন সলিউশন অফ বিটা ন্যাপথল দিয়ে এ উৎপন্ন করেছে। দেখো আমরা এর রিয়াকশন দেখতে পাচ্ছি নিচে, দেখো একটা অ্যাজো যৌগ উৎপন্ন করেছে এবং যার কালার ছিল রেড কালার। রেড কালারের অ্যাজো ডাই উৎপন্ন হয়। পরের কোশ্চেন কি বলেছে না, অ্যালকোহলের সঙ্গে P2S5 রিয়াকশন করেছে। অ্যালকোহলের সঙ্গে যখন P2S5 রিয়াকশন করছে তখন আমরা যেটা পাচ্ছি ডাইথায়োফসফরিক অ্যাসিড, ডাই স্টার। অ্যালকোহলের সঙ্গে আমরা P2S5, সেটা ফসফরাস পেন্টাঅক্সাইড ছিল, এটা যেমন ফসফরাস পেন্টাসালফার সালফাইড, পেন্টাসালফাইড আমরা বলতে পারি। ডাইথায়োফসফরিক অ্যাসিড ডাই স্টার, যেখানে ফসফরাসের সঙ্গে একটা সালফার ডাবল বন্ডে আছে আর একটা SH বন্ধন সিঙ্গেল লিঙ্কেজ হিসাবে ওর সঙ্গে জয়েন্ট হয়ে আছে। আমরা এরকম একটা কম্পাউন্ড দেখতে পাবো অ্যালকোহলের সঙ্গে P2S5 রিয়াকশন করলে। ফসফরাস পেন্টাসালফাইড। পরের রিয়াকশন কি বলেছে দেখো, আমাদের অ্যানিলিন দেওয়া আছে। অ্যানিলিন দেওয়া আছে, অ্যানিলিনে আমরা H2SO4 দিয়ে হিট করছি, দিয়ে সি উৎপন্ন করেছি না। যদি আমরা NH2 তে H2SO4 দিয়ে হিট করি তখন আমরা কি পাবো না, অ্যানিলিনের সঙ্গে H2SO4 450 থেকে 475 কেলভিন উষ্ণতায় উৎপন্ন করে দেখো মাথায় NH3+ ডট HSO4 মাইনাস। প্রথমেই কমপ্লেক্সটা তৈরি হবে এবং সেখান থেকে 450 কেলভিন উষ্ণতায় উত্তপ্ত করলে সালফানিক অ্যাসিড, সালফানিক অ্যাসিড বলেছে। এই সালফানিক অ্যাসিডটা আমরা নামটা একটু চেঞ্জ করব, কোথাও কোথাও আমরা সালফানিক হিসেবে দেখতে পাবো, কোথাও আবার সালফানিলিক দেখতে পাবো। সালফানিলিক অ্যাসিড, সালফানিলিক।
সালফানিলিক অ্যাসিড হিসাবে আমরা একে, বা কোনো কোনো জায়গায় আমরা দেখতে পাবো যে সালফানিক অ্যাসিড হিসাবে ওর নামটা দেওয়া আছে। তাহলে এই জায়গাতে কি অ্যানিলিনকে যদি আমরা হিট করি, প্রথমে একটা কমপ্লেক্স তৈরি হবে এবং যাকে 450 কেলভিন উষ্ণতায় হিট করলে আমরা দেখতে পাবো কি সালফানিলিক অ্যাসিড। সালফানিক অ্যাসিড, সালফানিক অ্যাসিড, সালফানিলিক অ্যাসিড দুটো সেম কথা। চারের দাগে আইয়ের কোশ্চেন, চারের দাগে আইয়ের কোশ্চেন বলেছে কোবাল্ট ঘটিত ভিটামিনের নাম লেখো। না, কোবাল্ট ঘটিত ভিটামিনের নাম হলো ভিটামিন B12। ভিটামিন B12 হলো কোবাল্ট ঘটিত ভিটামিনের নাম। পরের কোশ্চেন কি বলেছে, না গ্লুকোজ থেকে গ্লুকোজ ওষাজন, গ্লুকোজ থেকে গ্লুকো ওষাজন প্রিপারেশন করো। না, গ্লুকোজ থেকে গ্লুকো ওষাজন প্রিপারেশন আমরা যখন করব, দেখো গ্লুকোজের স্ট্রাকচার আমরা সবাই জানি CH2OH OH H OH, অর্থাৎ এটা হলো আমাদের গ্লুকোজের স্ট্রাকচার। আমরা এখানে গ্লুকোজের স্ট্রাকচার দেখতে পাচ্ছি। তো গ্লুকোজ আমরা যে স্ট্রাকচারটা অঙ্কন করেছি, এই স্ট্রাকচারটা অঙ্কন করতে পারলে খুবই ভালো। এখানে আমরা দুভাবে দেখতে পাচ্ছি, তার মধ্যে একটা আছে আমাদের ভার্টিক্যাল লাইন, আর বাকি চারটা হরাইজন্টাল লাইন আমরা দেখতে পাচ্ছি। একটা আমাদের ভার্টিক্যাল লাইন আর চারটা আমাদের হরাইজন্টাল লাইন। তাহলে ভার্টিক্যাল লাইনের টপ আর বটম, টপে আমরা দিয়েছি CHO অ্যালডিহাইড গ্রুপ, বটমে দিয়েছি কি না, বটমে দিয়েছি CH2OH। হরাইজন্টাল লাইনে দেখো আমরা প্রথমে ডান দিকে OH OH H OH, ঠিক উল্টো দিকে H OH H H। এটা হচ্ছে আমাদের গ্লুকোজের স্ট্রাকচার এবং তাতে আমরা কি করব, 3 মোল ফিনাইল হাইড্রাজিন 3 মোল দেব, দিয়ে এটাকে আমরা একটু হিট করে দেব। হিট করে দিলে উৎপন্ন হয়ে যাবে আমাদের গ্লুকো ওষাজন। কিন্তু আমাদের স্ট্রাকচারে একটু ভুল আছে, এখানে আমাদের একটা হাইড্রোজেন থাকবে, আর বাকি সব ঠিকঠাক আছে, ওখানে আমাদের একটা হাইড্রোজেন থাকবে, মিস্টেক। পাঁচের দাগে, তার মানে আমরা চারের দাগের প্রায় কোশ্চেনগুলো কভার করে ফেললাম। পাঁচের দাগে কি কোশ্চেন আছে আমরা দেখতে পাচ্ছি না, পাঁচের দাগে প্রথমত দেওয়া আছে দেখো অর্গানিক কোশ্চেন। এর দাগে নাইট্রোবেনজিনের আমরা জিঙ্ক দিয়েছে, গাঢ় HCl দিয়েছে, তারপরে দিয়েছে NaNO2HCl, তারপরটাতে দিয়েছে SnCl2HCl। আর যেহেতু আমাদের এই যে স্টেপটা, সেকেন্ড স্টেপটা আমাদের ডায়াজো বিক্রিয়ার কন্ডিশন, তার মানে হলো কি প্রথম স্টেপে আমাদের অ্যানিলিন উৎপন্ন করতেই হবে। অ্যানিলিন না উৎপন্ন হলে এই ডায়াজো রিয়েজেন্ট আমরা দিতে পারবো না, এবং ডায়াজো রিয়েজেন্ট দিয়ে আমরা N2+Cl- বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করেছি, এবং সেখান থেকে আমরা SnCl2HCl, যাকে নাকি আমরা বলি স্টিফেন রিয়াকশন, দিয়ে ফিনাইল হাইড্রাজিন উৎপন্ন করছি। ফিনাইল হাইড্রাজিন আমরা উৎপন্ন করছি, স্টিফেন রিয়াকশন। তাহলে আমরা রিয়াকশনের নামগুলো মনে রাখার চেষ্টা করব। নেক্সট পেজ দেখো, নেক্সট পেজ দিয়েছে কি দেখো, নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিনে আমরা কেসিএন ইথানল দিয়েছি। না, নাইট্রোবেনজিনে যদি আমরা কেসিএন ইথানল দিই, তখন
আমরা অ্যাসিড উৎপন্ন করতে পারবো। COOH, নাইট্রোবেনজিন থেকে অ্যাসিড এক ধাপে উৎপন্ন করার এটাই হচ্ছে প্রসেস, আমরা পাবো। বলেছে এই যে রিয়াকশন, রিয়াকশনের নাম হচ্ছে ভন রিক্টার রিয়াকশন। না, ভন রিক্টার রিয়াকশন কি বলছে? ভন রিক্টার রিয়াকশন ইজ এ কেমিক্যাল রিয়াকশন অ্যারোমেটিক নাইট্রো কম্পাউন্ডস with KCN giving carboxylation ortho to the position of the former NO2 group। বলছে আমাদের NO2 গ্রুপ যেখানে থাকে তার অর্থ পজিশনে অ্যাসিড গ্রুপ চলে আসে এবং NO2 গ্রুপটা রিয়াকশন মিডিয়ামে আর আমরা দেখতে পাবো না। ভন রিয়েক্টর রিয়াকশন খুবই ভালো রিয়াকশন, এটা অনার্স লেভেলে থাকে এবং অনার্সে আমরা এই রিয়াকশনটা পড়েছিলাম। ভন রিক্টার রিয়াকশন এখানে আমাদের দিয়েছে, জাস্ট এখানে একটা ব্রোমিন টোমিন লাগালে খুব ভালো হতো, তাহলে রিয়াকশনটা আমাদের আরও ভালো করে বুঝতে পারতাম। কিন্তু আমাদের মনে রাখতে হবে কি না, কেসিএনের সঙ্গে যখন অ্যারোমেটিক নাইট্রো কম্পাউন্ড কেসিএনের সঙ্গে রিয়াকশন করতে যায় তার কার্বক্সিলেশন হয় অর্থ পজিশন। কার অর্থ পজিশন হবে না, যেই জায়গাতে নাইট্রো গ্রুপ থাকবে তার অর্থ পজিশনে আমরা ভন রিক্টার মানে অ্যাসিড গ্রুপ আমরা প্রবেশ করাবো এবং রিয়াকশনের নাম রাখা হয়েছে ভন রিক্টার রিয়াকশন। পরে কি করেছে দেখো আমাদের না, পরে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দেওয়া আছে CONH2 বেঞ্জামাইট। বেঞ্জামাইটের সঙ্গে ব্রোমিন KOH রিয়াকশন করছি না, বেঞ্জামাইটের সঙ্গে ব্রোমিন KOH রিয়াকশন করলে উৎপন্ন হবে অ্যানিলিন এবং তাতে যদি K2Cr2O7 গাঢ় H2SO4 দেওয়া হয় দ্বিতীয় আমরা উৎপন্ন করব কি প্যারাবেঞ্জোকুইনোন, যেটা আমরা পাবো তার নাম হলো প্যারাবেঞ্জোকুইনোন। তাহলে আমরা প্যারাবেঞ্জোকুইনোন আমরা এখান থেকে দেখতে পাবো। পরের কোশ্চেন কি বলেছে দেখো, এখানে একটা বেঞ্জালডিহাইড দেওয়া আছে, বেঞ্জালডিহাইডে জি দিয়েছে, জি দিয়ে উৎপন্ন করেছে কি না সিনামিক অ্যাসিড। বেঞ্জালডিহাইড থেকে সিনামিক অ্যাসিড উৎপন্ন করা রিয়াকশনের নাম হচ্ছে পারকিন রিয়াকশন। না, পারকিন রিয়াকশনে আমরা কি চুজ করি না, পারকিন রিয়াকশনে আমরা চুজ করি অ্যাসিটিক মানে সোডিয়াম অ্যাসিটেট আর অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সঙ্গে সোডিয়াম অ্যাসিটেট 180 ডিগ্রিতে আমরা হিট করলে সিনামিক অ্যাসিড পাবো। 5 নম্বর রিয়াকশনে কি করেছে দেখো না, এটা অ্যাসিটোন দেওয়া আছে, অ্যাসিটোনে ম্যাগনেসিয়াম আর আমরা যদি এখানে ইথার ইউজ করি, ম্যাগনেসিয়াম ইথার ইউজ করলে দুটো অ্যাসিটোন যুক্ত হয় ডট মেকানিজমের মাধ্যমে, এইরকম একটা কমপ্লেক্স কম্পাউন্ড ওখানে তৈরি করবে। দুটো কার্বন কার্বনের মধ্যে বন্ডিং হয়ে যাবে, অক্সিজেনের সঙ্গে ম্যাগনেসিয়াম এসে কম্বাইন করবে। H3O+ দিলে কি হবে, OH হয়ে যাবে, এখানে দুটো OH হয়ে যাবে। গাঢ় H2SO4 দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কি হবে, যখন আমরা গাঢ় H2SO4 দিলাম সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো কি না পিনাকল পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট। এটা হচ্ছে পিনাকল পিনাকোলন এবং সঙ্গে সঙ্গে এখানে আমাদের কিটোন চলে আসবে, এটা অ্যালকোহল, এটা কিটোন। নেক্সট কোশ্চেন আমরা কি দেখতে পাবো না, পরের কোশ্চেন কি বলেছে দেখো, CH3CH2I তাতে NaOH আর সলিউশন দিলাম। NaOH সলিউশন দিলে কি হয়, NaOH সলিউশন দিলে এই জায়গাটাতে আমাদের এটা A উৎপন্ন হয়। এবং পরের কোশ্চেন দেখো, পরের পোর্শনে আমাদের দেওয়া আছে ITNaOH। ITNaOH কার সঙ্গে রিয়াকশন করে, অর্থাৎ এটাকে আমাদের বানাতে হবে ইথানল।
এটা যদি আমরা ইথানল করি তাহলে আমাদের কি হবে, এটা প্লাস ওইচ মাইনাস আসবে, হিট করবে, চলে যাবে, তাহলে এটা হয়ে গেল। আইটিএনওইচ দিয়ে দিলে বি উৎপন্ন হবে, এটা হচ্ছে আয়োডোফর্ম, যেটা হচ্ছে হলুদ বর্ণের ক্রিস্টাল উৎপন্ন হবে, আর সেই সঙ্গে উৎপন্ন হবে ফর্মিক অ্যাসিডের সোডিয়াম লবণ, সোডিয়াম ফরমেট, ফর্মিক অ্যাসিডের সোডিয়াম লবণ। পরের কোশ্চেন আমাদের কি বলেছে দেখো, CH3CH2Br, CH3CH2Br যাতে আমরা কেসিএন অ্যাপ্লাই করছি, কেসিএন দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে না এখানে সিএন চলে আসবে, তাহলে এটা কি হয় কে প্লাস সিএন মাইনাস, সিএন মাইনাসটা এসে অ্যাটাক করবে, বিআরটা খুলে যাবে, দেখো CH3CH2CN। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা রিডাকশান করলে CH2NH2, দেখো CH2NH2 একটা বেড়ে গেল। নাইট্রাস অ্যাসিড দিলেই, যেহেতু এটা অ্যালিফ্যাটিক কম্পাউন্ড, তার এর ডায়াজোনিয়াম লবণের স্থায়িত্ব নেই, তাই এটা অ্যালকোহল উৎপন্ন করবে। পরের কোশ্চেন কি বলেছে আমাদের দেখো, নাইট্রোবেনজিন নয়, এটা হচ্ছে নাইট্রো যৌগ, অ্যালিফ্যাটিক যৌগ C2H5NO2, মানে নাইট্রো ইথেন, তাতে SnHCl দিচ্ছি, SnHCl দিলে কি হবে, নাইট্রো NH2 তে কনভার্ট হবে। নাইট্রাস অ্যাসিড দিলে আগের রিয়াকশানের সেম রিয়াকশান, OH হয়ে যাবে। পরের রিয়াকশন কি বলেছে দেখো, আমাদেরকে বলেছে নাইট্রোবেনজিন থেকে NH2 কনভার্ট করতে হবে, মানে এটা হচ্ছে নাইট্রোবেনজিন আর এটা হলো আমাদের ফিনাইল হাইড্রাজিন। তো নাইট্রোবেনজিনকে আমরা প্রথমে SN গাঢ় HCl NaOH সলিউশন দিলাম, অ্যানিলিন উৎপন্ন করলো, যাতে আমরা NaNO2 লঘু HCl 0 থেকে লঘু H2SO4 আমরা যেখানে যোগ করেছি, 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিয়েছি, তাহলে N2 প্লাস HSO4 মাইনাস, এবং সেখান থেকে SnCl2 গাঢ় HCl দিতে হবে। SnCl2 গাঢ় HCl দিলে আমরা স্টিফেনি রিয়াকশান পেয়েছিলাম, সেই SnCl2 গাঢ় HCl দিলে স্টিফেনি রিয়াকশান হবে এবং উৎপন্ন করবে আমাদের কি, ফিনাইল হাইড্রাজিন। দেখো আমরা ঠিক এর আগের রিয়াকশানটা আমরা দেখেছিলাম যে SnCl2 গাঢ় HCl দিলেই আমরা ফিনাইল হাইড্রাজিন পাবো, এবং এটাও হচ্ছে সেম রিয়াকশান, SnCl2 গাঢ় HCl দিলে আমরা ফিনাইল হাইড্রাজিন পাবো। অর্থাৎ এই রিয়াকশান এক স্টেপে হবে না, একে একাধিক স্টেপে নিয়ে যেতে হবে। দেখো 5-এর দাগে বি, ইনঅর্গানিক কোশ্চেন আমরা 5-এর দাগে বিতে আবার পাচ্ছি, আমরা এটাকে একবার এক ঝলক জাস্ট লিখে নেব। লেখা আছে সাদা ফসফরাস হাতে লেগে গেলে কপার সালফেট দিয়ে ধুয়ে নেওয়া হয় কেন? না, সাদা ফসফরাস খুব বিষাক্ত এবং ক্ষয়কারক পদার্থ, শরীরের কোনো অংশে লাগলে সেই যদি শরীরের কোথাও লাগে এবং সেইখানে আমরা কি দেখতে পাবো, যন্ত্রণাদায়ক ক্ষতের সৃষ্টি হয়। এই জন্য কি হয়, সাদা ফসফরাস শরীরের কোনো অংশে লাগলে সেই ফসফরাসকে আমরা কি করব না, ঘন সালফিউরিক অ্যাসিড দ্রবণ দ্বারা ধুয়ে ফেলা হয়। বলছি কি না, সাদা ফসফরাস যখন শরীরে কোথাও লাগে সেইখানে আমরা কি করব না, কপার সালফেট দ্রবণ দিয়ে ধুয়ে ফেলা হয়। না কেন ধুয়ে ফেলা হয় না, কপার সালফেট দ্রবণের সাথে বিক্রিয়ায় সাদা ফসফরাস জারিত হয়ে ফসফরিক অ্যাসিডে পরিণত হয়, যা ক্ষতিকারক নয়। তাহলে প্রথমত আমাদের কি জানতে হবে না, সাদা ফসফরাস খুব বিষাক্ত হয় এবং ক্ষয়কারক পদার্থ, শরীরের কোনো অংশে লাগলে সেখানে যন্ত্রণাদায়ক ক্ষতের সৃষ্টি হয়। এই জন্য সাদা ফসফরাস শরীরের কোনো অংশে লাগলে সেইখান
সেই পোর্শনটা বা সেই জায়গাটাকে আমরা কপার সালফেট লবণ দিয়ে ধুয়ে ফেলবো। তাতে কি হবে না, কপার সালফেট লবণের সাথে বিক্রিয়ে সাদা ফসফরাস জারিত হয়ে ফসফরিক অ্যাসিডে পরিণত হবে এবং যা ক্ষতিকারক নয়। দেখো আমরা এখানে রিয়াকশান দিয়ে দিয়েছি, দেখো কপার উৎপন্ন করেছে, এই যে ফসফরিক অ্যাসিড আমাদের উৎপন্ন করেছে। পরের কোশ্চেন কি বলছে দেখো, আম্লিক কেআই দিয়ে O3 চালনা করলে কি ঘটবে। দেখো ওজন এইচসিএল যুক্ত বর্ণহীন কেআই দ্রবণকে জারিত করে বাদামি বর্ণের আয়োডিন মুক্ত করে এবং নিজে জলে বিজারিত হয়। মানে ওজন থেকে জল হয়ে যায় আর কেআই থেকে আয়োডিনকে মুক্ত করে দেয়, অর্থাৎ ওখানে জারণ ঘটছে আর অক্সিজেন থেকে জল হচ্ছে, সেখানে বিজারণ করছে। তাহলে আম্লিক কেআইতে যদি আমরা ওজোন গ্যাস চালনা করি তখন আমরা ওই যে বাদামি বর্ণের আয়োডিন আমরা দেখতে পাবো বেরোবে ওখান দিয়ে। 5 থেকে অথবাতে কোশ্চেন ছিল, কিরকম কোশ্চেন ছিল বলছি, সাদা ফসফরাসকে NaOH সহ উত্তপ্ত করলে কি ঘটে না। দেখো ঘন কস্টিক সোডা বা কস্টিক পটাশ দ্রবণের সাথে যদি আমরা উত্তপ্ত করি সাদা ফসফরাস, তখন কি আমরা পাবো না, আমরা ফসফিন পাবো আর সোডিয়াম হাইপোফসফাইট লবণ উৎপন্ন করবে। তাহলে সাদা ফসফরাস কি করে ফসফিন উৎপন্ন করবে আর সোডিয়াম হাইপোফসফাইট লবণ গঠন করবে। পরের কোশ্চেন কি বলেছে আমাদের দেখো, বলেছে NaNO2 শব্দবস্তুতে ফিসক দ্রবণে সোডিয়াম নাইট্রেট, ভুল লেখা আছে এখানে, সোডিয়াম নাইট্রাইট হবে NaNO3, এই যে NaNO3 না, NaNO3 দ্রবণের সঙ্গে আমরা সদ্য প্রস্তুত FeSO4 দ্রবণে আমরা H2SO4 ঢালনা করব। H2SO4 ঢাললে কি হবে বলছি, NaNO3 এর সঙ্গে H2SO4 রিয়াকশন করলে সোডিয়াম হাইড্রোজেন সালফেট নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করবে না, সেই নাইট্রিক অ্যাসিড FeSO4 H2SO4 এর সঙ্গে রিয়াকশন করে উৎপন্ন করবে Fe2SO4(3) NO আর জল না, ওই FeSO4 জলের সঙ্গে যুক্ত হয়ে FeH2O6 SO4 উৎপন্ন করবে, যে উৎপন্ন NOর সঙ্গে যুক্ত হয়ে FeH2O5 NO SO4 অর্থাৎ বাদামি বলয়যুক্ত মানে বাদামি বলয় উৎপন্ন হবে দুটো, অর্থাৎ ওই H2SO4 আর নাইট্রিক অ্যাসিড মেশানোর সংযোগস্থলে, অর্থাৎ যাকে আমরা বলি বলয় পরীক্ষা। এটা সেই বলয় পরীক্ষাই এখানে বলা আছে। আমরা রিয়াকশনটা টোটালটা দিয়ে দিয়েছি, সবাই কি করবে একটু একটু করে ভাষা দিয়ে জুড়ে দেবে বা সবার রিয়াকশনটা চেনা, আমরা জাস্ট রিয়াকশনটা এখানে উল্লেখ করে দিয়ে গেলাম। বলেছে দেখো এখানে যে পরে একটা কোশ্চেন বলেছে AB3 ধরনের ইন্টার হ্যালোজেন যৌগ না, AB3 ধরনের ইন্টার হ্যালোজেন যৌগ হচ্ছে IF3 আমরা বলতে পারি, আবার কেউ অন্য কিছু বলতে পারে ClF3 এটাও বলতে পারে, সবই একই না, একটি AB3 ধরনের ইন্টার হ্যালোজেন যৌগ IF3 ClF3 যা খুশি বলতে পারে। ওখানে অথবা দিয়ে আবার একটা কোশ্চেন ছিল, সালফার ডাইঅক্সাইড জারক বিজারক উভয় রূপে কাজ করে কেন। বলেছে সালফার ডাইঅক্সাইড যে একবার জারক ধর্ম দেখাতে পারে বিজারক ধর্ম দেখাতে হবে। বলেছে কি না সালফার ডাইঅক্সাইড যৌগে যে সালফার আছে তার জারণ সংখ্যা কত না +4, কিন্তু সালফারের সর্বোচ্চ এবং স্থায়ী জারণ অবস্থা হলো +6। সালফার ডাইঅক্সাইড অণুতে সালফারের জারণ সংখ্যা +4, কিন্তু সালফারের সর্বোচ্চ এবং স্থায়ী জারণ অবস্থা হলো +6। সুতরাং
সালফার ডাইঅক্সাইড অণুতে সালফার পরমাণু +4 থেকে +6 জারণ স্তরে যাওয়ার যথেষ্ট প্রবণতা দেখায়। এই প্রবণতাই সালফার ডাইঅক্সাইডের উল্লেখযোগ্য বিজারণ ধর্মের কারণ। দেখো আমরা একটা এখানে এক্সাম্পল দিয়ে গেছি। তাহলে +4 থেকে +6 যাওয়ার যে ইচ্ছা এবং সেটাই তার বিজারণ ধর্মের কারণ। জারণ ধর্ম কি করে হচ্ছে দেখো, বলছি সালফার ডাইঅক্সাইডে সালফার +4 জারণ অবস্থাতে আছে। বলছে সেই +4 থেকে সালফার 0 হতে পারে বা -2 হতে পারে, এবং সেইখানে যাওয়ার যে ইচ্ছা সেটা খুব দুর্বল, খুব ক্ষীণ প্রবণতা দেখায়। সেই দুর্বল প্রবণতা দেখানোর জন্য এটি একটি দুর্বল জারক হিসাবে আচরণ করে। এখানেও আমরা রিয়াকশন দিয়েছি। আমরা রিয়াকশনগুলো লিখে লিখে প্র্যাকটিস করব, না হলে আমাদের মনে থাকবে না। রিয়াকশনগুলো আমরা লিখে লিখে প্র্যাকটিস করার চেষ্টা করব, আমাদের না হলে মনে থাকবে না। নেক্সট পেজে আমরা চলে যাব। নেক্সট পেজে আমরা এখানে কাইনেটিক্স থেকে একটা প্রবলেম পাবো এবং সেই প্রবলেমটা আমাদের করতে হবে। 5 দাগে সি এর প্রবলেম। আচ্ছা, আচ্ছা, এখানে 5 দাগে সি এর প্রবলেমটা তোলা নেই, আমরা উত্তরটা এখানে সলভ করেছি। অর্থাৎ এখানে যে প্রবলেমটা ছিল সেটা আমাদেরকে একটা প্রথম ক্রম বিক্রিয়া বলা ছিল। সেই বিক্রিয়ার 32% মানে 32 মিনিটে তার 3/4 অংশ সম্পন্ন হয়েছিল। 32 মিনিটে যখন তার 3/4 অংশ সম্পন্ন হয়েছিল এবং সেখানে আমাদের বের করতে বলা ছিল তার অর্ধ জীবনকাল কত হবে। না, অর্ধ জীবনকাল কত হবে সেটা আমাদের বের করতে বলা ছিল। তো সেটা আমরা বের করতে গিয়ে আমরা প্রথমত জানি যে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে কি হয় না, ln R0/RT = KT। R0 কি না, ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট, RT কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট অ্যাট টাইম t, আর T হলো আমাদের টাইম, আর K হচ্ছে রেট কনস্ট্যান্ট অফ দ্য ফার্স্ট অর্ডার রিয়াকশন। না, যদি আমরা ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রেই ভাবি তার হাফ লাইফ পিরিয়ড কি হয় না, হাফ লাইফ পিরিয়ড সবসময়ের জন্য আমরা যেটা বুঝতে পারি সেটা হলো যে টি হাফ সমান ln K2 ln 2/K, যেটা হলো তার অর্ধ জীবনকাল ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে। না, টি হাফ সমান ln 2/K, অর্থাৎ ln 2 এর মান কত না, ln 2 এর মান হচ্ছে 0.693 / K। অর্থাৎ আমাদের K এর মান এনিহাউ বের করতে হবে। না, K এর মান বের করানোর জন্য আমাদের ওখানে একটা ওরা ক্লু দিয়েছিল যে রিয়াকশনের 3/4 অংশ 32 মিনিটে সম্পূর্ণ হয়। না, যদি আমাদের 3/4 অংশ 32 মিনিটে সম্পূর্ণ হয় তাহলে টি এর মান আমাদের 32। তাহলে আর টি আমরা কত পাবো না, আর টি সমান R0 - 3R0/4, অর্থাৎ 34% বা 34 অংশ যেটা আমাদের সম্পূর্ণ হচ্ছে। তবে আমাদের এখানে কি দেখতে পাচ্ছি আমরা, তাহলে RT সমান R0 - 3R0/4, অর্থাৎ যেটা আমরা করতাম যে a - x অবশিষ্ট অংশের পরিমাণ, তাহলে a - x এর পরিমাণটা আমাদের এখানে কত, 3a/4। এই ফর্মুলাতে আমরা গেছি। তাহলে 4R, তাহলে R0/4,
ভ্যালু বসিয়েছি, সেখান থেকে আমরা কে এর মান বের করছি। কে এর মান যখন আমরা আর টি এর মান তো দেওয়া আছে 32 মিনিট, সেখান থেকে আমরা কে এর মান কত পেলাম না 0.043 মিনিট ইনভার্স। ওই মানটা নিয়ে গিয়ে আমরা ln k2 বাই কে করেছি 0.693 ডিভাইডেড বাই 0.043, যেটা ডিভাইডেড করলে আমরা পাচ্ছি কত 16.12 মিনিট। টি হাফ হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশনের হাফ লাইফ পিরিয়ড অফ দ্য ফার্স্ট অর্ডার রিয়াকশন, আর কে হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশন রেট কনস্ট্যান্ট। তবে অতএব আমাদের কি হবে, অতএব প্রথম ক্রম বিক্রিয়াটির নির্ণেয় অর্ধজীবনকাল 16 মিনিট আমরা করেছি, এবং তাতে প্রায়, এটা একদম সহজ অঙ্ক, একদম সহজ অঙ্ক। আমরা পরবর্তী পেজগুলোতে আরও এই অঙ্কটাকে, এখানে যদি কারো জটিল বলে মনে হয়, পরবর্তী পেজগুলোতে আমরা এই অঙ্কটা আবার আর যে অঙ্কগুলো থাকবে সেগুলো আমরা দেখাবো, এবং সেখানে যথাসম্ভব সহজ করে আরও ক্যালকুলেশন করে আমরা দেখাতে পারবো। এখানে একটা লাস্ট কোশ্চেন আমাদের ছিল, হার ধ্রুবক কে এবং উষ্ণতা টি এর মধ্যে সম্পর্ক কি। হার ধ্রুবক কে এবং উষ্ণতা টি এর মধ্যে সম্পর্ক, যেটা আমরা জানি আরহেনিয়াসের ইকুয়েশন, কে সমান a ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এ বাই আর টি। আরহেনিয়াস, দেখো আরহেনিয়াস আমাদেরকে বলে দিয়েছে, যেখানে কে সমান কি হার ধ্রুবক, টি পরম উষ্ণতা, আর সার্বজনীন গ্যাস ধ্রুবক, এ হলো যেটা ধ্রুবক, যেটা আমরা বলি এর মান হচ্ছে, এ হলো ধ্রুবক, ইয়ে হলো ধ্রুবক, কিন্তু ইয়ে হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, আর এটাকে আমরা ধ্রুবক বলে দিয়ে চলে যাব। এবং যাদের মান কি হয়, বিক্রিয়ার প্রকৃতির উপর নির্ভর করবে। এই হলো আমাদের 220 নম্বর পেজ। এখানেই 220 নম্বর পেজ আমাদের কাভার। অর্থাৎ আমরা একটা পেজ প্রথম থেকে, অর্থাৎ 4-এর দাগ 5-এর দাগ, আমরা সব যা কোশ্চেন আছে সবই আমরা দেখতে পাবো এই পিডিএফের মাধ্যমে। নেক্সট পেজ আমরা যখন দেখাবো, তাতে আমরা 3-এর দাগ ইনক্লুডিং করে দেবো। 3 করব, 3, 4, 5 আমরা 3টা দেখাবো। 3, 4, 5, 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর দাগের এ টু জেড যা কোশ্চেন থাকবে, আমরা সব কোশ্চেন পরপর করে দেখে যাব। যে আজকের ভিডিওটা সবাই একবার করে দেখবে। যাদের মনে হবে প্রবলেম হচ্ছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি, এই কন্ট্যাক্ট নাম্বারে আমরা মেসেজ করতে পারি বা ওখানে কমেন্ট করতে পারি। তাহলে যাদের আমরা প্রবলেম আছে, কোথাও যদি কোনো প্রবলেম থাকে, সেগুলো আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। লক্ষ্য আমাদের 2025 কেমিস্ট্রি এক্সাম। যে চলো ভাই কেমিস্ট্রি পড়া যাক। আজকের মতো এই চ্যাপ্টার এখানেই থাকলো। নেক্সট চ্যাপ্টার আমরা নিয়ে আসবো, বা নেক্সট পেজ আমরা নিয়ে আসবো নেক্সট ডেট আবার, যেটা আমরা তৈরি করছি। আমাদের অলরেডি পেজ ওটা রেডি হয়ে গেছে, আমরা নেক্সট পেজ দেখাবো ঠিক এরপরেই। এবং আজকের মতো আমাদের গুড বাই।